1971-এর পরে বাংলাদেশে যে রাজনৈতিক চক্র বা গোষ্ঠী বা এস্টাবলিশমেন্ট বা যে পরিবার যে 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 ব্যবস্থাপনা তৈরি হয়েছে, সেটা বঙ্গুর, সেটা ডিসফাংশনাল, সেটা মারাত্মক ধরনের আপনার দুর্নীতিগ্রস্ত এবং দেশপ্রেমহীনের অভাব, মানে ফ্যাক্টরি এই রাজনৈতিক গোষ্ঠী। এই রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা বাংলাদেশের পরিবর্তন অলমোস্ট ইম্পসিবল। যে ট্র্যাডিশনাল পলিটিক্যাল ব্যবস্থা, সেই ব্যবস্থায় বাংলাদেশের গুণগত যে পরিবর্তন 54 বছরে আমরা যেটা দরকার ছিল, সেটা দ্বারে কাছেও বাংলাদেশ দিতে পারে নাই। ইনফ্রাস্ট্রাকচার, যে ধরনের রিসোর্স, যে ধরনের টাকা বাংলাদেশ খরচ করেছে বা টাকা বাংলাদেশ এসেছে, তার আমি মনে করি যে 35% তারা ইউটিলাইজ করতে পারে নাই প্রপারলি এবং মিসইউজ করেছে। সে কারণে এই রাজনৈতিক ব্যবস্থা দ্বারা বাংলাদেশের পরিবর্তন আমি কোনোভাবেই মনে করি না মানে এটা পসিবল। ইভেন আমরা বিপ্লব পরবর্তী ট্র্যাডিশনাল পলিটিশিয়ান বা পলিটিক্যাল পার্টিজের ভিতরে তাদের যে মাইন্ডসেট বা সেন্টিমেন্ট আমরা লক্ষ্য করতেছি এই মুহূর্তে, লেডিস এন্ড জেন্টলম্যান, এটা আপনার এবং আপনার সন্তানের ভবিষ্যৎ পুনর্নির্মাণ বা নির্মাণ বা আমি যদি বলি ভবিষ্যৎ গড়ার যে বাংলাদেশ যেটা দরকার, তার দ্বারা কাছেও আমি দেখতেছি না। এখন পর্যন্ত সেই একই অবস্থার রাজনীতি 17 বছরে শেখ হাসিনার পতন থেকে বাংলাদেশের রাজনীতিবিদরা কি শিক্ষা নিয়েছেন? দিস ইজ দ্য নাম্বার ওয়ান কোয়েশ্চন, অফ $1 million worth of question right now needs to be asked, ladies and gentlemen. আমরা দেখতেছি না তাদের চিন্তা চেতনায়, আচার ব্যবহারে কোনো পরিবর্তন এসেছে বলে। প্রতি ক্ষেত্রে সংস্কার বাধা দিচ্ছেন রাজনীতিবিদরা, পলিটিক্যাল পার্টিসগুলা তারা দিচ্ছেন। তারা মনে করেন তারা বুক ফুলিয়ে হার বিপক্ষে দাঁড়িয়েছেন, সংস্কারের বিপক্ষে দাঁড়িয়েছেন, গর্ব করে বলছেন আমি সংস্কারের বিপক্ষে, আমি নার পক্ষে। এখনো এরা বাংলাদেশের রাজনীতি করতেছেন এবং রাজনীতিতে আস্ফালন দিয়ে যাচ্ছেন। আজকে কেন হাদির দরকার? কেননা 1954 বছরে যে রাজনৈতিক ব্যবস্থা তৈরি হয়েছে সেটা গুণে ধরা, সেটা দুর্নীতিগ্রস্ত লুটপাটকারীদের মিলন মেলায় পরিণত হয়েছে। আমরা আপনার সন্তানের জন্য আপনার বাবা যে লুটপাটকারীদের দ্বারা তার জীবন, তার স্বাস্থ্যসেবা বিঘ্নিত হয়েছে, একই ব্যবস্থায় আপনিও পতিত হয়েছেন। Now the question is, would you be able to let it go for your next generations or kids too? This is the number one question you have to ask yourself. আপনাকে জিজ্ঞেস করতে হবে, আমি আমার বাবা এবং আমি যে রাজনৈতিক এই ডিসক্রিপেন্সির মধ্য দিয়ে গেছে, আমরা কি আমার সন্তানটাকে আমি একই অবস্থায় ফেলে দিয়ে যাবো কিনা? যদি এটা দিতে চান তাহলে আপনি গতানুগতিক যে রাজনৈতিক দ্বারা আছে সেটাকে সমর্থন শুধু করেন না, প্রয়োজনে আপনার সম্পত্তি বিক্রি করে তাদেরকে সাপোর্ট করেন। আর যদি মনে করেন না আমার এখান থেকে উত্তরণের দরকার আছে, আমি এই ব্যবস্থা আমি এখান চাই না, আমি একটা সত্যিকার অর্থেই, আমি বারবার বলেছি আপনাদেরকে, অনেকবার বলেছি সেই বিষয়গুলা, যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। আপনি একজন ঋণ খেলাপিকে আপনি ঋণ খেলাপির জন্য আপনি দৌড়াচ্ছেন, অথচ আপনার আগামীকালকে আপনি খেতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই। বাংলাদেশ এই মুহূর্তে যে অবস্থা আছে, বাংলাদেশের গভর্নমেন্টের মেকানিজম বা সিস্টেম আপনাকে 2 বেলা খাবারের গ্যারান্টি দিতে পারে, এই ব্যবস্থা বাংলাদেশে আছে। দ্য প্রবলেম ইজ, ক্যান ইউ গেট দিস রিসোর্স? দ্য আনসার ইজ নো, because এই রিসোর্সটা লিমিটেড or confined or stipulated to a particular group of people or political parties or entity. You cannot tolerate that. You should not tolerate that. You should stand up to this discrepancies and mismanagement and conspiracy against you and against your generation's future, ladies and gentlemen. You should stand up to that. Stand by, yes, stand by the reforms and good people. Let me tell you why. হাদি সবার দুশ্মনে পরিণত হয়েছে, কারণ এই কারণে পরিণত হয়েছে এই যে গতানুগতিক যে রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে আপনি বড় হয়ে উঠেছেন, এটা কোনো রাজনৈতিক ব্যবস্থাই না, এটা রাজনীতির নামে বিবৃতিবাজি আর লুটপাটকারীদের সার্টিফিকেশন দেওয়া আর একটা ইলেকশনের মাধ্যমে, যদিও বিগত 17 বছরে কোনো ইলেকশনই বাংলাদেশে হয় নাই ওই অর্থে। এবং আপনার প্রশ্ন হলো, আপনি কি এদেরকে আরো আপনার সন্তানের রক্ত চুষে খাওয়ার জন্য এই রাজনীতিবিদদের এবং এই আপনার দুর্নীতিগ্রস্তদের কি সুযোগ দিবেন? আপনার দেওয়া উচিত। একজন পিতা হিসাবে, একজন ভাই হিসাবে, একজন গার্ডিয়ান হিসাবে আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, আপনার এই যে কোমলমতি শিশু যে আজকে প্রাইমারি স্কুলে যাচ্ছে অথবা হাই স্কুলে যাচ্ছে, তার সন্তান তার ভবিষ্যৎটাকে চুষে খাওয়া, রক্ত চুষে খাওয়া ঋণ খেলাপিদেরকে আপনি ভোট দিয়ে আপনার সংসদে পাঠাবেন, সেই ঋণ খেলাপি সে সত্যিকার অর্থে কি আপনার মানে লোনের ব্যবস্থা করবে, না তার লোনটা মানে কিছুটা দিয়ে আর ডাবল লোন কিভাবে নিতে পারে, টাকা পাচার করতে পারে, তার ব্যবস্থা করবে? প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করুন, উত্তরটা আপনি এই জায়গাতে পেয়ে যাবেন। আমি আপনাকে বলি কেন তারা হাদিকে মেরেছে। দেখেন, আপনি হাদিকে মেরেছে বিকজ হাদি ছিল ফ্রেশ ব্লাড এবং they complete a challenge to their অর্থাৎ যেটাকে আমরা বলি যে defiant to the current established establishment। এই যে আমাদের তাদের যে বক্তব্যটা হলো যে
হাজার হাজার মানুষ তাদের এয়ারপোর্টে যাবে, আসবে, তাদেরকে গিয়ে রিসিভ করবে। সে চিকিৎসা করতে গেছে, সেখানেও 100টা গাড়ি যাবে, মিছিল দিয়ে মানুষ যাবে। এই যে কিং কুইনের লাইফ, সেটার থেকে তারা বেরোতে চায় না। তাদের সন্তানদেরকে সেই টেস্ট অফ দ্যাট লাইফ তারা উপহার দিতে চান। এবং হাদিরা এবং আমরা, এই যে আমরা নতুন প্রজন্মের, আমরা যে প্রতিবাদ করি, আমরা তাদের দুশ্মনে পরিণত হয়েছি। এখানেই তাদের সবচেয়ে বড় সমস্যা, এখানেই তাদের মানে ক্ষুব্ধ হওয়ার মূল জায়গা। মানে তাদের এই ব্যর্থ দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে যারা চ্যালেঞ্জ করে করতে যাচ্ছে, তারাই তাদের দুশ্মন। এবং আপনি দেখবেন হাদির হত্যাকাণ্ডে করাপ্টেড ক্রস পার্টি এবং বিভিন্ন দলের সবাই ঐক্যবদ্ধ হাদির মৃত্যুতে। তারা কারণ এটা একই এস্টাবলিশমেন্ট বা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার মানে প্রোডাক্ট, লেডিজ এন্ড জেন্টলম্যান। এজন্য তারা হাদির বিচার চায় না। এখন কেন হাদির বিচার দরকার? হাদির বিচার এই কারণে দরকার, আপনার সন্তানকে যদি, আমি আবার বলছি, এবং হাদির বিচারটা, আপনি হিন্দু, আপনি হাদির বিচার চাইবেন। আপনি মুসলিম, আপনি হাদির বিচার চাইবেন। আপনি খ্রিস্টান, আপনি হাদির বিচার চাইবেন। আপনি বুদ্ধিস্ট, হাদির বিচার চাইবেন। আপনি আওয়ামী লীগ, আপনি হাদির বিচার চাইবেন। আপনি বিএনপি, আপনি চাইবেন। আপনি জামাত, আপনি চাইবেন। আপনি কোনো দল করেন না, আপনি চাইবেন। কৃষক সমাজ আপনার এবং তাঁতি মেতর যারা আছেন, হাদির বিচার চাইবেন। কেন চাইবেন জানেন? কারণ হাদির বিচার প্রতিষ্ঠা হলে ইনসাফ প্রতিষ্ঠা হবে, জাস্টিস প্রতিষ্ঠা হবে। আর এই জাস্টিস যখন প্রতিষ্ঠা হবে, তখন আপনার সন্তানও এই দুর্বৃত্তদের কবলে যখন পড়বে, তার জাস্টিসটা নিশ্চিত হবে। আর আপনি যদি ইফ ইউ লেট ইট গো লাইক দ্যাট, এবং হাদির বিচার হয় না, তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ, মনে রাখবেন, হাদি আপনাদের মধ্য থেকে উঠে আসা একজন ব্যক্তি। এর বিচার নিশ্চিত করা প্রয়োজনে মুরগির ডিম বিক্রি করে, আপনার ঘরে 2টা মুরগি আছে, একটা বিক্রি করে যদি টাকা দেওয়া লাগে তার বিচারের জন্য, সেখানে আপনার দেওয়া উচিত। অন্তত কেন দিবেন জানেন? এই কারণে দেওয়া হবে। এবং একজন ভিক্ষুক যদি আপনি দেখেন যে আপনাকে আগামীকালকে আপনার 2 বেলা খাবার আছে, 1 বেলা খাবারের টাকা বিক্রি করে দিও, হাদির বিচারের জন্য আপনাকে টাকা দিতে হবে না। প্রশ্ন হলো, do you have to do that? No, you don't have to. But I'm saying for the sake of arguments, এবং এটার গুরুত্ব বোঝানোর জন্য আমার এই কথাটা বা এই বক্তব্যটা আমি আমার এখানে দিচ্ছি। হাদির বিচার হলে যেটা হবে, আপনাদের বাংলাদেশি যারা মানে এই দুর্বৃত্তায়িত দুর্নীতিগ্রস্ত ঋণ খেলাপি চুর, ব্যাংক লুটেরা, ব্যাংক চুর, শেয়ার মার্কেট চুর যারা আছে, এদের বাহিরে, বিভিন্ন দেশের দালালদের বাইরে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। আর যদি এটা প্রতিষ্ঠা না হয়, তাহলে এই যে দুর্বৃত্ত গুণে ধরা ব্যবস্থা দেখতেছেন না, আপনার বাবা যে ব্যবস্থায় শোষিত হয়েছে, আপনি যে ব্যবস্থার কারণে শোষিত হচ্ছেন, আপনার সন্তানও কি একই রাজনৈতিক মানে গোষ্ঠী বা ব্যবস্থার দ্বারা আপনার শোষিত মানে হোক? আপনি চান একই ব্যবস্থা? বলছে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা, দুর্নীতিগ্রস্ত পলিটিশিয়ানসদের বক্তব্য আমি দিচ্ছি এখানে। আমি পার্টিকুলার কোনো দল মানে নেতার কথা এখানে বলছি না। আমি বলছি গুণে ধরা ব্যর্থ, অযোগ্য, অপদার্থ, দুর্নীতিগ্রস্ত, লুটপাটকারী, ঋণ খেলাপি বিভিন্ন দেশের দালাল, এদেরকে কখনোই ভোট দেওয়া যাবে না। এদের বিষয়ে আপনি কখনোই তাকে আপনি সমর্থন করতে পারেন না। করলে আপনার সন্তানের সাথে মারাত্মক ধরনের প্রতারণা লিপ্ত হবে। আমি বারবার বলছি, হাদির বিচার হলে এই ইনসাফ প্রতিষ্ঠা হবে। আর ইনসাফ প্রতিষ্ঠা হলে আপনি যদি মনে রাখবেন, দ্য বিগেস্ট প্রবলেম কেন মানে হিন্দু ধর্মের মানুষ মনে করে তারা ইনসিকিউর ইন বাংলাদেশ, সাম অফ দেম। ওয়াই? বিকজ ইভেন দো কেন মনে করে? তারা মনে করে যে এখানে আমি হিন্দু, কিন্তু তারা মেজরিটি, আমাকে মেরে এখানে চলে যেতে পারে। আমি কেন ইনসিকিউর ফিল করি না আমেরিকাতে? ওয়াই? বিকজ জাস্টিস ইজ রাইট দেয়ার। Justice is going to be prevailed and will be prevailed as well here. Doesn't matter. Incident can occur, but justice will be served. এই গ্যারান্টি এখানে আছে বলেই আমি আমার বই নাই। বাংলাদেশে যদি এটা গ্যারান্টি থাকে, তাহলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আমি এগুলোতে বিশ্বাস করি না মাইনরিটি মেজরিটি। আমি আবার বলি, এভরিওয়ান ইজ দ্য সিটিজেন অফ বাংলাদেশ। সো এটা মানে আপনার নিশ্চিত হবে। এর জন্যই আপনি বলছি, আপনি যদি হিন্দু হন, অন্য ধর্মের হন, সবার আগে আপনি হাদির বিচার চাইবেন এবং ইয়েসে ভোট দিবেন। ওয়াই ইয়েস? Yes is ইনসাফ. Yes is justice. As long as you have justice in your system, you are the king of this world. Even though you eat 1 time a day, এক বেলা আপনি খান, কিন্তু আপনার জাস্টিসের গ্যারান্টি আছে। You are the king of this world. This is the biggest problem of our country, ladies and gentlemen. So আমি বলছি, হাদির বিচার হতেই হবে। আপনি কোন দল করেন, যদি কেউ হাদির বিচার নিয়ে টালবাহানা করে, সে আপনার দুশ্মন নয়, আপনার ভবিষ্যৎ সন্তানের দুশ্মন। যে এখন হয়তোবা আপনার মানে এখন যে মায়ের গর্বে আছে, তারও দুশ্মন সে। আর যারা ইয়াসের বিপক্ষে মানে ভোট দিবে, কেননা ইয়াস কোনো দলের পক্ষে যায় না, কোনো দলের বিপক্ষে যায় না। ইয়াস কোনো ধর্মের পক্ষে যায় না, কোনো ধর্মের বিপক্ষে যায় না। ইয়াস কোনো গোষ্ঠী বা তন্ত্র, কোনো পরিবারের বিপক্ষে যায় না, বা কোনো আপনার মানে পরিবারের পক্ষেও যায় না। কিন্তু ঘটনা হলো কার পক্ষে যায়? পক্ষে যা সাধারণ জনগণের, মানে যারা সত্যিকার অর্থে সাধারণ জনগণ। কোনো দুষ্কৃতিকারীদের বিপক্ষে যায় ডেফিনেটলি, ব্যাংক লুটেরাদের বিপক্ষে যাবে ডেফিনেটলি, চোরবাটপাটদের বিপক্ষে যাবে ডেফিনেটলি, রাজনৈতিক নামের বিবৃতিবাদদের বিপক্ষে যাবে ডেফিনেটলি, খুন খারাপি যারা করে তাদের যাবে, জায়গা দখল করে যারা তাদের বিপক্ষে যাবে, রাস্তাঘাটে চাঁদাবাজি যারা করে তাদের বিপক্ষে যাবে, কিন্তু কোনো ভালো মানুষের বিপক্ষে যাবে না। দ্যাটস ওয়াই আমাদের সবাইকে
মানে হাদি এবং ইয়েস, এই দুইটা জিনিস যদি আপনি নিশ্চিত করতে পারেন, আপনি মনে রাখবেন ইউ আর গোয়িং টু বি দ্য কিং অফ দিস ওয়ার্ল্ড। আমি এজ এ বাংলাদেশি। আর প্রবাসীদের ক্ষেত্রে হলো, মানে প্রবাসীদের ক্ষেত্রে আপনাদের কোনো সুযোগই নাই মানে মানে হার বিপক্ষে যাওয়ার। কেননা মনে রাখবেন, আপনি যদি হয় সামাজিক স্টেবিলিটি হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে। আর এজ লং এজ আইনের শাসন প্রতিষ্ঠা হবে, আপনাকে বিদেশে বসে চিন্তা করতে হবে না আপনার সন্তান অসুস্থ, তার 1 টাকার 200 টাকার মানে ওষুধ তাকে 2000 টাকা দিয়ে কিনতে হবে, বা তাকে হসপিটালে ভর্তি করলে মানে একদিন যেখানে থাকার কথা তাকে জোর করে 3 দিন রেখে দিবে, তাকে 1000 টাকা তারে চার্জ করলে যেখানে তাকে 50,000 টাকা চার্জ করবে। আপনার খেলা এখানে ফাইনাল। তারপরে কি লেখাপড়ার মান উন্নত হবে, সামাজিক ব্যবস্থার মান উন্নত হবে, যে কারণে আপনি বিদেশে আছেন। আপনি প্রবাসীরা সবচেয়ে বেশি সুবিধা ভোগ করবে যদি দেশে ইনসাফ এবং আপনার মানে সুশাসন প্রতিষ্ঠা হয়। মনে রাখবেন, আপনাকে ওই যে যারা বলেন, কেউ যদি বলেন আপনাকে আমি আপনাকে এইটা দিব সেইটা দিব না, আপনি তাকে জিজ্ঞেস করবেন আমি বিচার চাইতে পারবো কিনা এবং বিচার পাওয়ার গ্যারান্টি আপনি আমাকে দিতে পারবেন কিনা যদি আপনি ক্ষমতায় যান। যদি এই ব্যক্তি উত্তর দেয় যে আমি পারবো এবং আপনি বিশ্বাস করেন সেটা করবে, তাকে আপনি ভোট দিবেন। ডাজন্ট ম্যাটার কোন রিলিজন, কোন ধর্ম, কোন বর্ণ, কোন দলের পক্ষ থেকে নির্বাচন করতেছে, এর বিকল্প নাই। আমি আপনাকে বলি, এই 54 বছর এই গুণে ধরা ব্যর্থ লুটপাটকারীদের এই শাসন ব্যবস্থা থেকে মুক্তির পথ একটাই পথ হলো, আপনি আর কোনো দলকে আপনি সমর্থন করতেই পারেন না। এখন আপনাদের আইডিওলজি অথবা ব্যক্তিকে আপনি সমর্থন করতে পারেন, নাম্বার 1, যদি আপনার চয়েস না থাকে। আর যদি মনে করেন দল আপনাকে, কেন আমি এটা বলছি, দল যদি নিশ্চিত হয় এই দল সুশাসনের পক্ষে কাজ করে, দলকে করবেন, দলের এজেন্ডাকে। কিন্তু যদি দেখেন যে দল না, অ্যাটলিস্ট এই দলের মানে ব্যক্তির মধ্যে আপনি ভালো মানুষ আছে তাদেরকে ভোট দিবেন, কারণ ভালো মানুষের সমাহার যে জায়গাতে হয় সেখান থেকে আর যাই হোক অন্তত পক্ষে খারাপ জিনিস আসতে পারে না। কিন্তু আপনি যদি বলেন যে আমি ব্যক্তি নয় মার্কা দেখে আপনাকে ভোট দিতে হবে, তাহলে আপনি দৈরা নেবেন, আপনার সেখান থেকে বিষ উৎপাদন হবে, মধু কখনো এখানে আসতে পারবে না। কারণ আপনি লাগিয়েছেন আমড়া গাছ, আপনি কিভাবে আম গাছ আশা করেন আমার বলেন। আমি এই যে ঋণখেলাপিদের উদ্দেশ্যে আমি বলছিলাম, এবং ঋণখেলাপিদেরকে নিয়ে আমার একটা বক্তব্য ছিল, সেটা হলো যে ঋণখেলাপিরা এই যে শুধু যারা এখন নির্বাচন করছেন তাদের কথাই বলছি, সবার কথা বলছি না আমরা। আর না তো ঋণখেলাপিরা প্রায় 1 লক্ষ মানে কত হাজার কোটি টাকা ঋণখেলাপি আছে, সেটা আলাদা। শুধু নির্বাচন যারা করতেছেন, আপনি আমাকে বলেন 6,000 কোটি টাকা ঋণখেলাপির মালিক এরা নির্বাচন করতেছেন, আমার আপনি বলেন, ধরেন এই 6,000 কোটি টাকা যারা নির্বাচন করতেছেন, আমি তাদের জীবনযাপন আপনি দেখেন, এরা ঋণখেলাপি, তাহলে তারা এত লাক্সারিয়াস জীবনযাপন কিভাবে করেন? আর টাকাটা কোথায় গেল? এগুলা কি অডিট হয়েছে? ঋণ নিয়ে কোথায় কি করেছেন তারা? আপনাকে বলেন, এদেশের টোটাল ইকোনমি ঠিকই আছে, এখন প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপরে তারা কি করেছেন? আমি আবার বলছি, আমি একজন ঋণখেলাপি দেখেছি 33 লক্ষ টাকা ওনার বাৎসরিক ইনকাম, কিন্তু উনি 900 কোটি টাকার ঋণখেলাপি, উনি বিজনেস ক্লাসে চড়েন, উনি আপনার মিনিমাম মানে 365 থেকে 450 500 700 মানে ডলারের রুমে মানে হোটেলে থাকেন। তাহলে এই ব্যক্তির আয় 33 লক্ষ টাকা কিভাবে হলো? এই ব্যক্তির ঋণখেলাপি কিভাবে হলো? এর মানে কি? বিদেশে টাকা পাচার করে বিদেশে বাড়ি গাড়ি সব করে ফেলছে বাংলাদেশের ঋণখেলাপি। আর যদি বাংলাদেশে নাও যায় কোনোদিন, তার তো সমস্যা নাই, কারণ তার 14 বংশ যে উদ্ধার করে নিচ্ছে। এবং আমি আপনাকে বলছি, এই 6,000 কোটি টাকা ঋণখেলাপির লোনটা যদি এরা না নিত, তাহলে কারা পেত? স্মল বিজনেসম্যান। পৃথিবীতে জিডিপি এবং মূল অর্থনীতিটা টিকিয়ে রাখে মধ্যবিত্ত মানে স্মল বিজনেস যারা আছে তাদের। তাহলে স্মল বিজনেস এই লোনটা পেত, তাহলে এই লোনটা যদি তারা পেত, তাহলে কি হতো? গ্রামীণ এবং মফস্বলের মানে বিজনেস উন্নত হতো, অর্থনীতির মানে সেখানে অর্থনৈতিক গতি পেত। এর মানে কি? মূল টাকাটা তারা মূল জায়গাতে না দিয়ে 2-1 ব্যক্তিকে দিয়েছে যারা টাকাটা পাচার করেছে, এর মধ্যে কাছের কাজ কোনো কিছু হয় নাই। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এই জন্যই আমি বলছি, আপনারা দয়া করে এবার এই নির্বাচনটা আপনারা কনসিডার করেন আপনাদের জীবনের, আপনাদের সন্তানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে যদি ব্যক্তিকে চিনতে ভুল করেন, আপনি মনে করেন যে দলই আপনার সবকিছু, তাহলে আপনার সন্তানের সাথে আপনি যথেষ্ট পরিমাণ প্রতারণা যুক্ত হচ্ছেন এবং এখান থেকে আর আপনার মুক্তি পাবেন। অর্থাৎ এই রাজনীতিবিদদের গুলামির শাসনে আপনি সারা জীবন, আপনার বাবা ছিল এদের গুলাম, আপনিও এদের গুলাম, আপনার সন্তানকেও এদের গুলাম বানিয়ে এখানে প্রতিষ্ঠা করতেছেন। ডু নট ডু দ্যাট। এত বড় প্রতারণা, এত বড় মানে খারাপ আচরণ আপনি করতে পারেন আপনার সন্তানের জন্য। এটা অনুরোধ। হাদির বিচার চাইতে হবে, পাইতে হবে। ইয়েসকে জয়যুক্ত করতে হবে। ইয়েসের বিপক্ষে যারা রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী, জনগণের শত্রু, জাতির শত্রু, ভবিষ্যতে আমাদের যে জেনারেশন আছে তারও শত্রু, এর কোনো বিকল্প নেই। এবং ইয়েসের বিপক্ষে এটা কোনো রাজনীতি হতেই পারে না যে আমার এটা গণতন্ত্র আমি চাইতে পারেন, তবে আপনি জাতীয় দুশ্মন হিসাবে আপনি এই মানে বর্তমানে মানে দাঁড়িয়েছেন। এটা হচ্ছে আমার বক্তব্য। আচ্ছা, সো আরো একটা জিনিস হলো, সেটা হলো যে
আজকে ভারতে মানে মণিপুরে কি হয়েছে শুনেন, আমি আপনাকে বলি। ভারতের মণিপুরের ভারতীয় সেনাবাহিনীকে মণিপুরবাসী বলছেন অকুপেশনাল, মানে অকুপাইড ফোর্স। আপনি কল্পনা করেন মণিপুরে, অর্থাৎ ভারতের, আমি আবার বলি আই ডু রেসপেক্ট ইন্ডিয়ান টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, বাট এখানে কেওয়াস এবং বিশৃঙ্খলা চলছে ভারতের ভিতরে। ভারত এটা না করে আইসিসিকে নিয়ে আর বাংলাদেশের উপরে চুরি ঘুরাতে ব্যস্ত, শুরু শুরু দেশের উপরে তারা বিশৃঙ্খলা করতে ব্যস্ত। ভারতের উচিত হলো তাদের নিজেদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি বা তাদের যে মানে আপনার ইন্টারনাল ব্যাপার আছে সেটাকে আবার মানে শক্ত করে সেটা ওয়াচ করে, রাদার দেন বাংলাদেশের মতো দেশকে ডিস্টার্ব করার বা এটাকে ফেল বানানোর চেষ্টা করা। কেননা আমি এই কথা বললাম, মণিপুরবাসী তারা মনে করেন ইন্ডিয়ান আর্মি যে এদেরকে তারা অকুপাইড ফোর্স বলছেন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? একটা রাজ্যের বাসিন্দারা মনে করে 80 to 90% মনে করে ডাইরেক্টলি এরা এরা অকুপাইড ফোর্স। এই রাজ্যটা কিভাবে আপনি তাদেরকে ধরে রাখবেন, ইন্টিগ্রেটেড করে রাখবেন আপনার মূল মানে দেশের সাথে? ইটস গোনা বি ভেরি ভেরি টাফ। ওয়ান ডে দে উইল কেস এ বিগ প্রবলেম ফর ইন্ডিয়া। সো আই উড সাজেস্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইউ নো হোয়াট আই মিন, আপনারা আপনাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিকে ইনট্যাক্ট রাখার জন্য প্লিজ কনসেন্ট্রেট উইদিন দ্য বর্ডার রাদার দেন ডিস্টার্বিং বাংলাদেশ। এই যে এই নির্বাচন আসছে, আপনি জানেন এই নির্বাচনে মারাত্মক মানে ষড়যন্ত্র নিয়ে মাঠে নেমেছে ভারত, অথচ তার দেশে এই একটা রাজ্যের 80 to 90% মানুষ মনে করে ভারতের সাথে আমাদের থাকার দরকার নেই, আমরা স্বাধীনতা চাই, তারা স্বাধীনতা চায়। সেখানে মনোযোগ না দিয়ে এই রিসোর্সটা বাংলাদেশে খরচ করার কোনো দরকার নেই, কারণ বাংলাদেশ আমরা আমাদের মতো দাঁড়াবো। এই জায়গা থেকে ভারতকে সরে আসতে হবে। কিন্তু এটা যদি না করে ভারতের কিন্তু বিপদ আসন্ন, এটা আমি বলে দিলাম। কারণ যে জায়গাতে জাতিতে ধর্মে বিশৃঙ্খলা হয়, ভারতের যে পরিমাণ আপনার এই যে মাইনরিটি নির্যাতন হয়, পৃথিবীতে কোনো দেশে এতটুকু মাইনরিটি নির্যাতন হয় না। সেকেন্ড থিং হলো, আজকের যে খবরটা হলো যে আপনার ইরান এবং যুক্তরাষ্ট্র এই যুদ্ধে আমরা মনে করি যে একটা পজিটিভ, আজকে যে ওমানে যে আলোচনা হয়েছে সেটা একটা সিরিয়াস আউটকাম আসছে, অর্থাৎ ভেরি পজিটিভ এবং হোপফুল যে এটা একটা ডিপ্লোম্যাটিক সলিউশন হতে যাচ্ছে, রাদার দেন আপনার এই যে মিলিটারি আপনার এই যে সলিউশন। যদিও মিলিটারি স্ট্রাইক বা আগ্রাসনের মাধ্যমে সলিউশন আসেও না এই পৃথিবীতে কোথাও এখন পর্যন্ত। তো আমরা ধরে নিতে পারি এটা একটা কেওস সৃষ্টি হবে। এটার কারণটা কি? এটার কারণটা হলো আমেরিকাতে সারা আমেরিকানরা এর বিরুদ্ধে দাঁড়িয়েছে। তারা কোনো যুদ্ধ চায় না কোনো দেশের জন্য। আমেরিকান $1 খরচ হোক, আমেরিকার একটা মানুষের একটা আমেরিকান লাইফের ক্ষতি হোক, তারা এটা কখনোই চান না। এই যে মানুষের রুখে দাঁড়ানো এবং প্রতিবাদ করার কারণে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের বিরূপ প্রতিক্রিয়া চলে আসছে। এই কারণে তারা এখন পর্যন্ত, যদিও আমি skeptical about it, whether the diplomatic solution will be the only solution in regards to Iran and United States tension. I have a doubt about that, but I hope for the best. And we want peace, ladies and gentlemen. একজন ব্যক্তি বলছিলেন আমাদেরকে আরো একটা রেভলিউশন করতে হবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য। আমি একটা জায়গাতে আপনাদেরকে বলি, আপনাদেরকে রুখে দাঁড়াতেই হবে। আপনারা মনে করবেন যে জুলাই বিপ্লব হওয়ার পরে আপনারা স্বাধীনতা পেয়ে গেছেন না। স্বাধীনতা পেয়েছেন, this is the beginning of স্বাধীনতা বা আপনার ফ্রিডম। রাজনৈতিক দুর্বৃত্তায়নতাকে যদি না বের হতে পারেন, আপনাদের কোনো ধরনের স্বাধীনতা নেই। এটা আমি আবার বলছি। এবং এই নির্বাচনে হাদির বিচার তো হতেই হবে। হাকে জয়যুক্ত করুন, ভালো মানুষকে ভোট দিন। ট্রাই ওয়ান টাইম, ওয়ান্স ইন আ লাইফ টাইম, একটা বার চেষ্টা করে দেখেন কি রেজাল্ট আসে। আমি আবার বলছি, যদি আমরা সুশাসন নিশ্চিত করতে পারি, বাংলাদেশ মালয়েশিয়ার মতো হতে 7.5 বছর, এখন থেকে 7.5 বছর লাগবে না। আর আইনের শাসন, মানুষের অধিকার প্রতিষ্ঠা, বিচার, এটা তো এক সপ্তাহের কাজ। আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে আপনার হয়তো 2 বছর, 3 বছর, 4 বছর লাগতে পারে। টাকার কোনো অভাবই নেই বাংলাদেশের। লোন দেওয়ার জন্য টাকা নিয়ে ঘুরাচ্ছে প্লেনে মানুষ, গভর্নমেন্ট, বিশেষ করে চীন, আমেরিকাতে পাবো, ইউরোপের কাছ থেকে আমরা পাবো, বিভিন্ন দেশে। শুধুমাত্র তাদের দরকার কি? একটা গুড গভর্নেন্স এবং একটা ভালো একটা সরকার। আমি আবার বলি, এটা আমাদের দরকার। প্লিজ গাইজ, অ্যাক্ট ওয়াইজলি। You'll never get a single opportunity after this time. মনে রাখবেন, হ্যাঁ, এই সুযোগটা কোন সরকার জীবনে কখনো আপনাকে উপহার দিবে না। এটা মাথায় রাখবেন আপনি। ইন্ডিয়া মুসলিমস আর ইন ডেঞ্জার, ডেফিনেটলি, বিকজ এই দেশে একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করেছে উগ্রবাদীরা। কিন্তু তাদের লসটা কোথায় হলো? 9 কোটি টাকার মনে করছিল একটা পানিশমেন্ট দিবে, 6,000 কোটি টাকা বাই বুক ক্ষতি হয়ে গেছে ইন্ডিয়ার, আইসিসির। এখানে 80% রেভিনিউ যদি ইন্ডিয়াতে যায়, তাহলে মিনিমাম 3,000 কোটি টাকা এই ভারতের মতো একটা গরিব দেশ, যদিও তারা মনে করে তারা ধনী, আসলে তো তারা ধনী না। আমরা শুধু মুম্বাই, দিল্লি আর কিছু ভালো জিনিস দেখি।
বিহাইন্ড দ্য সিন ভারতের অবস্থা মানে মফস্বলে ভয়ঙ্কর অবস্থা, বাংলাদেশিদের চেয়ে অবস্থা খারাপ। এই 3,000 কোটি টাকা বা 4,000 কোটি টাকা ভারতের লস, ক্যান ইউ ইমাজিন দ্যাট? এই লসটা কেন হলো ভারত বুঝতে পারছে না, কিন্তু হিসাব মিলিয়ে দেওয়া হয়েছে। এখন যে আইসিসি নিয়ে প্রশ্ন উঠেছে, নতুন আইসিসি সৌদি, পাকিস্তান এবং আর কোনটা আরব আমিরাত এবং বাংলাদেশও হতে পারে এখানে যুক্ত নতুন একটা আইসিসি। যদি সৌদি আরব নেতৃত্ব দেয়, টাকার কোনো অভাব নেই, সৌদি গভর্নমেন্ট টাকার ব্যাংক নিয়ে বসে আছে নতুন একটা মানে মানে ক্রিকেট মানে মানে গভর্নিং বডি তৈরি করতে, যে কোনো সময় তারা তৈরি করে ফেলতে পারে। সুতরাং এটা করলে যেহেতু এটা আমেরিকার সাথে কোনো সংঘর্ষ না বা সাংঘর্ষিক না, ডিপ্লোমেটিক্যালি আসে না, অনেক জিনিস করতে গেলে আপনি ধরুন ডলারাইজেশন, ব্রিক্সের যুগ দিতে গেলে ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট হোয়াট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা উইল থিঙ্ক অ্যাবাউট ইউ, বিকজ দিস ইজ এ ডি-ডলারাইজেশন প্রজেক্ট অর চ্যালেঞ্জ টু দ্য ইউএস ডলার, রাইট? সো ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। বাট আইসিসির মতো জিনিস বা ক্রিকেট সর্বোচ্চ সংস্থা করতে গেলে ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। সাউদি বিলিয়নস অফ ডলার নিয়ে বসে আছে যে কোন সময়। আমি মনে করি সাউদির নেতৃত্বে নতুন একটা আইসিসি হোক, যেহেতু টাকা ইম্পর্টেন্ট, টাকার কারণে ইন্ডিয়ার কাছে জিম্মি সবাই, টাকা ক্রিকেটারদের মানে একদম ফুলের বিছানার মতো বিছিয়ে দেওয়া হবে সৌদি আরবে, এত টাকা তারা খরচ করতে চায় মানে ক্রিকেটে, ট্রাস্ট মি। সুতরাং আমি মনে করি নতুন আর একটা ক্রিকেট বডি ভারতের আধিপত্য এবং আগ্রাসনকে নিষ্পৃত করার জন্য, এবং আপনাদেরকে তথ্যটা দিয়ে রাখি, পাকিস্তান ইজ ইন টক উইথ সাউদি রাইট নাও রিগার্ডিং অ্যানাদার আইসিসি মানে ক্রিকেট মানে সংস্থা, ট্রাস্ট মি, বিকজ টাকা কোনো ব্যাপারই না এবং ইনফ্লুয়েন্সও কোনো ব্যাপার না, যেহেতু সৌদির ইনফ্লুয়েন্স সিরিয়াস ইনফ্লুয়েন্স রাইট নাও। সুতরাং আমি বিশ্বাস করি একটা লিগ হবে আর একটা বডি হবে, 5-6টা দেশ মিলেও যদি একটা মানে ক্রিকেট বডি হয়, বিশ্বাস করেন মানে আইসিসিকে চ্যালেঞ্জের জন্য মোর দেন এনাফ। এবং এই ভারতের আধিপত্য কেন? টাকার জন্য। সৌদির বাচ্চা যিনি, উনি ওয়ান ক্লিকে ওনার বাম পকেটে টোটাল আইসিসির বাজেট উনি উনার আপনি পাবেন যে কোনো সময়। সুতরাং সৌদি যদি এখানে এগিয়ে আসে তাহলে ক্রিকেটটা, এবং বিশ্বাস করেন আজকে আমি আপনাদেরকে বলছি ভারত কি পরিমাণ ভুল করেছে, প্রতিদিন তারা ঘুমাতে পারে না মুস্তাফিজ কেন্দ্র করে, তারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা নজিরবিহীন ঘটনা। পাকিস্তানের পায়ে ধরার মতো অবস্থা তাদের, কোনো মতো মানে ক্রিকেট মানে গেমটা যদি তারা খেলাইতে পারে পাকিস্তানের সাথে, কিন্তু পাকিস্তান বলছে খেলবে না। আমার ধারণা পাকিস্তানরা খেলবেই না তারা, এবং তারা বরং বিকল্প চিন্তা, এভরি প্রবলেম ব্রিং সাম সলিউশন অ্যান্ড অপরচুনিটি। দেখেছেন প্রত্যেকটা সমস্যা এক একটা সমাধান এবং একটা আবিষ্কার নিয়ে আসে। এটা সাইন্টিফিক মানে মেথড, এবং সত্য কথা বলতে গিয়ে এটা ফিলোসফিক্যালও। এটা যে কতটা গুরুত্বপূর্ণ এবং সত্য সেটা প্রমাণ হয়েছে আইসিসির ক্ষেত্রে। আপনি জানেন ভারত যে পরিমাণ ভুল করেছে, ভারতের দুয়ে দিচ্ছেন সবাই এখন, ভারতের আর্থিক ক্ষতি, সামাজিক ক্ষতি, তাদের সুনামের ক্ষতি, সব ধরনের ক্ষতি। এবং আইসিসিকে যদি আরেকটা মানে ক্রিকেট বোর্ড হয় নতুন করে, ইমাজিন দ্যাট, আরেকটা ক্রিকেট বোর্ড হলে কি হতে পারে এখানে, মানে আইসিসির টোটাল যে তাদের যে পাওয়ারটা খর্ব হবে, এবং সত্য কথা বলতে গেলেই ভারতের মানে এখানে মানে মানে পাওয়ারটা খর্ব হবে। এবং যে মানে সৌদি আরবের সাথে যে পরিমাণ মানে সম্পর্ক আছে অস্ট্রেলিয়ার, নিউজিল্যান্ডের, ইংল্যান্ডের, সাউথ আফ্রিকার, ট্রাস্ট মি, এটা ম্যাটার অফ টাইম